উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের পথে খালেদা জিয়া। বিদায় জানাতে পথে পথে বিএনপি নেতাকর্মীর ঢল। পণ্য ও সেবায় ভ্যাট বাড়লে জীবনযাত্রায় ব্যয়ে চাপ বাড়ার শঙ্কা। ভ্যাটে নয়, বিত্তবানদের আয়কর বাড়ানোর দাবি ক্যাবের। চব্বিশের গণ অভ্যুত্থান, গল্প, কবিতা ও গ্রাফিতি নতুন বছরের পাঠ্য বইয়ে আছে শহীদ আবু সাইদ, মীর মুগ্ধের বীরত্বগাথাও। এবং অব্যাহত নদী ভাঙনে ক্রমশ ছোট হচ্ছে হাতিয়া। বসত ভিটা হারিয়ে চরাঞ্চলে মানবেতর জীবনযাপন। দ্রুত টেকসই বাঁধের দাবি। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়লেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার রাত 12:15টায় লন্ডনের উদ্দেশ্যে রওনা হন তিনি। এর আগে গুলশানের বাসা থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে প্রিয় নেত্রীকে বিদায় জানাতে ঢল নামে নেতাকর্মীদের। লন্ডনে হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন ছেলে তারেক রহমান। বিমানবন্দর থেকেই লন্ডন ক্লিনিকে ভর্তি হবার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। উদ্বেগ, উৎকণ্ঠা, জেগে ওঠা সব প্রশ্ন পেছনে ফেলে রওনা হলেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের এই সফর প্রত্যাশিত ত্যাগের। গণতন্ত্রের জন্য তার আপোষহীন মনোভাব এনে দিয়েছে ঐক্য, যার বহিঃপ্রকাশ তার বাসভবনের সামনে নেতাকর্মীর এই ঢল। বরাবরের মতো এবারও তার পাশে পুত্রবধূ, প্রয়াত ছেলে কোকর স্ত্রী। বাসভবন ফিরোজা থেকে রাত 7:45টায় তার গাড়িবহর যাত্রা শুরু করে। সেনাবাহিনী, পুলিশ, চেয়ারপারসন, সিকিউরিটি ফোর্স সহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় বহর ধীরে এগিয়ে যায় সামনে। সড়কের দুই পাশের হাজার হাজার অপেক্ষমান নেতাকর্মীদের যেন এক অনন্য উপলক্ষ। এক নজর দেখার অপেক্ষার অবসান হয় অনেকের। জাতীয় পতাকা, দলীয় পতাকা উড়িয়ে স্লোগান আর মিছিলে উচ্ছ্বাস ঠেলেছেন সড়ক জুড়ে। 8:15টার যাত্রা করা বহর গুলশান 2 গোলচত্বর, বনানী, কাকুলি গোলচত্বর, খিলক্ষেত পার হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছায় রাত 11:15টায়। ইমিগ্রেশন শেষ করে ঢাকা ছাড়েন মঙ্গলবার রাত 11:46। এর আগে মঙ্গলবার দুপুর থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকে গুলশানে চেয়ারপারসনের বাসভবনের সামনে। দাবি করেন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এত বছর আটকে ছিল তার বিদেশ যাত্রা। চিকিৎসার জন্য ওই স্বৈরাচারী সরকারকে এতভাবে মিনিত করেছিলাম আমরা, আপামর জনতা কোনোভাবেই তারা কর্ণপাত করেনি। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং জিয়া পরিবারকে ধ্বংস করার যে অভিপ্রায় নিয়ে পতিত স্বৈরাচাররা যে প্ল্যান করেছিল, তার সেই সফল বাস্তবায়ন করার জন্যই ওনাকে চিকিৎসায় যেতে দেওয়া হয়নি। সুস্থ হয়ে উনি আবার দেশে ফিরে আসবেন, এই 20 কোটি মানুষকে নেতৃত্ব দিবেন। বুধবার সকাল 10টায় লন্ডনে পৌঁছানোর কথা রয়েছে খালেদা জিয়াকে বহনকারী বিমানের। যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। নানা শারীরিক জটিলতা, জীবন মৃত্যুর সন্ধিক্ষণ কাটিয়ে অবশেষে বিদেশ যাত্রা করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ অর্ধযুগেরও বেশি সময় পর দেখা হবে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে। গণতন্ত্রের লড়াইয়ে আবারও পুরোদমে সুস্থ হয়ে এই রাজনীতির মাঠে ফিরবেন, এমনটাই প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। লন্ডন যাত্রার আগে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। তার বহরে মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত গাড়ি তো ছিলই, নেতাকর্মীরা এক ধরনের মানব
ঢাল তৈরি করে তাকে পৌঁছে দেন বিমানবন্দরে। মঙ্গলবার রাত 11টার পরে যখন বিএনপি নেতাকর্মী বিমানবন্দরে ঢোকেন তখন সড়ক ছেড়ে দেন নেতাকর্মীরা। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কর্তৃত্ববাদী সরকার তার এই শারীরিক পরিস্থিতির কারণ। বেগম জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি। বিস্তারিত আজহার লিমনের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন আব্দুল্লাহ আল নোমান। সন্ধ্যা গড়ানোর পরপরই গুলশান থেকে বিমানবন্দর মিছিলের নগরী। মোটরসাইকেল, ট্রাক, ব্যক্তিগত গাড়ি তো আছেই। বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে বিএনপি নেতাকর্মীরা যেভাবে পেরেছেন সেভাবে দাঁড়িয়ে গেছেন সড়কে সড়কে। ফলশ্রুতিতে মঙ্গলবার রাত 8টার একটু আগে বনানী থেকে বিমানবন্দর বিশাল মানব প্রাচীর। নেতাকর্মীরা বড়দাগে একটি কথাই বলেছেন, তারা তাদের নেত্রীর আরোগ্য চান। সরাসরি শেখ হাসিনা আমাদের নেত্রীকে বিদেশের চিকিৎসা না দিয়ে ওনাকে অসুস্থ করে ফেলছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই আমাদের নেত্রী, 16 কোটি মানুষের নেত্রী আমাদের মাঝে চিকিৎসা সেরে সুস্থ হয়ে ফিরে আসুক। দল আগের নিয়মেই চলবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাইরে থেকে যে নির্দেশ দিবে আমরা তাই পালন করব। এর বাইরে বিকল্প অন্য কিছু চিন্তা করার তো সুযোগই নেই কাউকে। শহর বিএনপির বিভিন্ন ইউনিট এ সময় কর্তৃত্ববাদী সরকারেরও সমালোচনা করেন। তাদের কণ্ঠে একই সঙ্গে ছিল আনন্দ ও উদ্বেগ। এটা তো উচ্ছ্বাস অবশ্যই, এবং উদ্বেগও যখন দেশে আমাদের এখন মা নাই, দেশে থাকবে না, ওই হিসেবে আমরা একটু চিন্তিত। আমরা এটা দীর্ঘদিন আগে থেকেই আমরা কাঙ্ক্ষিত ছিলাম, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং জিয়া পরিবারকে ধ্বংস করার যে অভিপ্রায় নিয়ে পতিত স্বৈরাচাররা যে প্ল্যান করেছিল তার সেই সফল বাস্তবায়ন করার জন্যই ওনাকে চিকিৎসায় যেতে দেওয়া হয়নি এবং ওনাকে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিএনপি নেত্রীকে এক ধরনের মানবঢাল তৈরি করে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিয়েছেন নেতাকর্মীরা। পায়ে হাঁটার গতিতে প্রায় 3 ঘন্টা পর বেগম জিয়া বিমানবন্দরে ঢুকলে সড়ক ছেড়ে যান আগত নেতাকর্মীরা। পরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব। তিনি জানান, বেগম জিয়া রোগ মুক্তির জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন। আমরা আশা করছি যে সুচিকিৎসা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাওয়ার সময়ে তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যে তারা যেন আমার জন্য দোয়া করেন। আর আমিও আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি, আল্লাহ যেন এই দেশকে, দেশবাসীকে যেন ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। ৭৯ বছর বয়সী বেগম জিয়া মুক্ত হবেন এবং বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবেন, এটি এই সমস্ত নেতাকর্মীদের কাছে ছিল স্বপ্ন, অনিরুদ্ধ আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা পূরণ হবার পর তাদের এমন উচ্ছ্বাস স্বাভাবিক, যেটি একই সঙ্গে চলমান রাজনীতির মাঠে যে অনৈক্য এবং যে সংকট সেটির মীমাংসারও জানান। আজহার লিমন, এখন ঢাকা। ভ্যাট বাড়াতে প্রস্তাবিত 43 পণ্য সেবা নিত্যপণ্যের মধ্যে পড়ে না, আর এই কারণে বাজারে এর প্রভাব পড়বে না বলে দাবি করেছেন এনবিআর চেয়ারম্যান। তবে বাড়তি ভ্যাটে নিত্যপণ্যের দামে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর আল আমিন। আর ক্যাব বলছে, প্রস্তাবিত পণ্যগুলো নিত্যপণ্য না হলেও জনজীবনে অত্যাবশ্যকীয় হওয়ায় জীবনযাত্রার ব্যয় বাড়াবে, যার প্রভাব পড়বে নিত্যপণ্যের দামেও। তাই ভ্যাটে নজর না দিয়ে বিত্তবানদের আয়কর বাড়ানোর দাবি ক্যাবের। বিস্তারিত মাছার মাহবুবের প্রতিবেদনে। অর্থ বছরের মাঝামাঝি এসে 43 পণ্য ও সেবায় বিদ্যমান 5 থেকে 10% ভ্যাট বাড়িয়ে 15% করার প্রস্তাব দিয়েছে এনবিআর। বাস্তবায়নে অপেক্ষা রাষ্ট্রপতির অধ্যাদেশের। এনবিআরের প্রস্তাবনায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ছাড়াও পোশাক, ওষুধ, বিস্কুট, আচার সহ বিভিন্ন পণ্যে ভ্যাট বাড়বে। এছাড়া সাবান, ডিটারজেন্ট, পেইন্ট, সুপারি ও আরও 7টি পণ্যের আমদানিতে সম্পূরক শুল্ক বাড়তে পারে। বাড়তি ভ্যাটে নিত্যপণ্যের দামে প্রভাব পড়বে না অর্থ উপদেষ্টার এমন মন্তব্যে সুর মিলিয়ে এনবিআর চেয়ারম্যানের দাবি, প্রস্তাবিত সবকিছুই নিত্যপণ্যের বাইরে। তবে ব্যাংকিং খাতে ধস ও কর্পোরেট ট্যাক্স ফাঁকির চাপেই এমন সিদ্ধান্ত বলে ইঙ্গিত দেন তিনি। বেশ কিছু ব্যাংক নন পারফর্মিং হয়ে গেছে, তাদের থেকে আমরা কোনো ট্যাক্স পাচ্ছি না। এমনকি আরও অনেক ইস্যুজ আছে, বড় বড় অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠানের তাদের কাছে আমরা পাচ্ছি না। তারপর যেটা বললাম যে ব্যাপক হারে আমরা ছাড় দিয়েছি, অথচ আমাদের তো রেভিনিউ যদি জেনারেট করতে না পারি আমাদের ঋণের বোঝা আরও বাড়বে। এরপরে যেগুলো হচ্ছে, যেগুলো নিত্য প্রয়োজনীয় জন্য না, সাধারণ মানুষের রেগুলার ব্যবহার্য না, বাট অসংখ্য পণ্য আছে যেগুলোতে আমাদের ডিউটি স্ট্রাকচারটা
একটু আমরা রেশনালাইজ করার চেষ্টা করেছি। ব্যবসায়ীদের অধিক মুনাফার সঙ্গে বাড়তি ভ্যাট শুধু জনগণের উপরই চাপছে কিনা এমন প্রশ্নে একই সুরে কথা বললেন ব্যবসায়ীদের সংগঠন FBCCI এর প্রশাসকও। দাম বাড়লে সেল একটু কম হয়, এটা একটু নর্মাল প্রক্রিয়া। তবে ওভারঅল মার্কেটে যেটা হবে যেহেতু কিছু পণ্যের ট্যাক্স কমে গেছে, সেই ট্যাক্স কমার কারণে ওভারঅল এখানে যেটা আবার বৃদ্ধি পাবে, ফলে ওভারঅল মার্কেটে বড় ধরনের কোনো ইফেক্ট হবে বলে আমার মনে হয় না। NBR এর সাবেক সদস্য বলছেন, ব্যবসায়ীদের লভ্যাংশে হাত দিতে না পারায় ভ্যাটের বোঝা বহন করতে হচ্ছে ভোক্তাকেই। তেল, চিনি, চাল এগুলোর দাম তো আমরা কমাইছি, ডিউটি মাফ করছি, তো মানুষকে এই কটা জিনিসে ব্যবহার করে? সে কি জামা কাপড় কেনে না? সে কি মোবাইল ব্যবহার করে না? মুনাফাটা কমিয়ে কিছুটা আপনারাও দায়িত্ব নেন, সেটা রিকোয়েস্ট করতে পারেন। কিন্তু পণ্যমূল্য, আপনার পণ্যমূল্য কত হবে এটা আপনার অগ্রাধিকার। বাড়তি ভ্যাটে নিত্যপণ্যের দামে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর আলামিন। তবে নিরুপায় হয়েই মূল্য সংযোজন কর বাড়ানোর সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে মনে করেন তিনি। সেই ক্ষেত্রে কর হারটা কম থাকলে ব্যবসায়ীরা যেমন লাভবান হয়ে সরকারকে দিতে পারে, সেক্ষেত্রে বিক্রির স্কেলও বাড়ে। আবার যদি কর হারটা বেশি থাকে, পণ্যের দামটা বেড়ে যাওয়ার কারণে মানুষের সক্ষমতা যদি সেই হারে না বাড়ে, তাহলে কিন্তু এটা একটা প্রভাব থাকতেই পারে। গভর্নমেন্টের ইন্টেনশন ভেরি গুড, যেহেতু দে হ্যাভ নো অপশন, এই বাধ্য হয়ে তারা এই কাজটা করছে। NBR এর প্রস্তাবিত পণ্যগুলো নিত্যপণ্য না হলেও মানুষের জীবনে অত্যাবশ্যকীয় হওয়ায় এসব পণ্যের দাম বাড়বে বলে জীবনযাত্রার ব্যয় বাড়বে সীমিত আয়ের মানুষের, যার প্রভাব পড়বে নিত্যপণ্যের ওপরেও। তাই ভ্যাটে নজর না দিয়ে বিত্তবানদের আয়কর বাড়ানোর দাবি ক্যাবের। মাননীয় অর্থ উপদেষ্টা যদিও বলছেন যে এটা নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য নয়, কিন্তু তারপরেও এটা অত্যাবশ্যকীয় পণ্য যেগুলো আমাদের জীবন জীবিকাকে অনেকভাবে প্রভাবিত করে। তো তার যখন খরচ বাড়বে, অটোমেটিক্যালি তাকে কোনো না কোনো জায়গায় কাটছাট করে এই কাজগুলি করতে হবে। এটার চেয়ে যেটা দরকার ছিল আসলে ভ্যাট আদায়ের যে প্রক্রিয়া, এটা স্বচ্ছতা নিশ্চিত করা। চলতি করবর্ষের প্রথম 5 মাসে NBR এর ঘাটতি 42,000 কোটি টাকা। এরই মধ্যে বাংলাদেশ সফরে 12,000 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আহরণের পরামর্শ দিয়েছে IMF। যদিও সে পরামর্শ আমলে নিচ্ছে না দাবি করে NBR বলছে, বিগত 5 মাসে নিত্যপণ্যের ছাড় ও রাজস্ব আহরণের ঘাটতি মেটাবে আগামী 6 মাসে। মাজহার মাহবুব, এখন, ঢাকা। ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করে 24-এর গণ অভ্যুত্থান গল্প, কবিতা, সংকলন এবং ছবি ও গ্রাফিতির মাধ্যমে স্থান পেয়েছে 2025 শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ে। থাকছে শহীদ আবু সাইদ মীর মুগ্ধের বীরত্বগাথাও। 2014, 18 ও 2024 সালে আওয়ামী লীগের প্রহসনের নির্বাচন, গুম, খুন, হত্যাসহ বিরোধী মতের উপর দমন পীড়ন যেমন তুলে ধরা হয়েছে, তেমনি জুলাই গণ অভ্যুত্থানে জনরোষ থেকে বাঁচতে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার কথাও স্থান পেয়েছে পাঠ্য বইয়ে। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। স্বৈরাচারের বিরুদ্ধে এই যে আবু সাইদ পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে মীর মুগ্ধের এই আবেদন মনে করিয়ে দেয় কারবালার কাহিনী। এই সবই এখন ইতিহাস, পাঠ্য বইয়ের পাতায় পাতায়। বিগত সময়ে মানুষের ভোটাধিকার হরণ, গুম, খুন, হত্যা সহ বিরোধী মতের উপর দমনপীড়ন। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে 2024-এর গণ অভ্যুত্থান, অবশেষে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া, এসবই এখন পাঠ্য বইয়ে ইতিহাসের অংশ। জানার চেষ্টা করব কোন বইয়ে কোন ঘটনা কিভাবে উপস্থাপন করা হয়েছে। 2025 শিক্ষাবর্ষের 5ম থেকে নবম, 10ম শ্রেণীর বাংলা ও ইংরেজি বইয়ে গল্প, কবিতা, সংকলন এবং ছবি ও গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হয়েছে 2024-এর গণ অভ্যুত্থান। 5ম শ্রেণীর বাংলা বইয়ে আমরা তোমাদের ভুলব না শীর্ষক পাঠ্যে শহীদ তিতুমির, প্রীতিলতা, 52 রফিক, সালাম, বরকত জব্বার, 1987-র শহীদ নূর হোসেন, 90-এর ডাক্তার মিরন ও জেহাদ। ইতিহাসের এই ধারাবাহিকতায় স্থান পেয়েছে সম্প্রতি জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদ এবং মীর মুগ্ধের নাম। 6ষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ে কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা বোঝাতে হেলিকপ্টার থেকে গুলি করার গ্রাফিতি। 7ম শ্রেণীর সপ্তবর্ণ বইয়ে যুক্ত করা হয়েছে হাসান রোবায়েতের সিথি নামক জুলাইয়ের কবিতা। একই শ্রেণীর ইংরেজি বইয়ে আলোচনা করা হয়েছে জেনারেশন জেড এবং 24-এর গণ অভ্যুত্থান।
অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বইয়ে গণ অভ্যুত্থানের কথা শীর্ষক গদ্যে 1969, 1990 এবং 2014 এর গণ অভ্যুত্থান প্রেক্ষাপট আলোচনা করতে তুলে ধরা হয়েছে 2014, 18 ও 24 সালে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে শেখ হাসিনা নানান কায়দাকানুন করে একের পর এক প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল এবং সবশেষ কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক নির্যাতন ও হত্যাযজ্ঞ। অবশেষে জনরোষ থেকে বাঁচার জন্য শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ে দেশের সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনে নারীর অবদান তুলে ধরা হয়েছে, যেখানে ব্রিটিশ বিরোধী, স্বাধীনতা সংগ্রাম এবং জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ আনা হয়েছে। 24-এ কিভাবে ছাত্রীরা হল থেকে বের হয়ে আন্দোলনে অংশ নেয়, কাঁদানে গ্যাস ও গুলি উপেক্ষা করে কিভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের খাবার সরবরাহ করে মায়েরা, শহীদ আবু সাঈদের মায়ের হামার বেটাক মারলু কেনে বাক্য তুলে ধরা হয়েছে। দেশের ক্যালেন্ডারে জুলাই থামেনি, 5 আগস্টই হয়ে যায় 36 জুলাই। 16 জুলাই রংপুরে আবু সাঈদের শাহাদাত বরণের বীরত্ব গাথা তুলে ধরা হয়েছে নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের আমাদের নতুন গৌরব গাথা গদ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকারি দলের বহিরাগত সন্ত্রাসীরা ছাত্রীদের ওপর চালানো বর্বরতার চিত্র ফুটে উঠেছে। একই শ্রেণীর ইংরেজি বইয়ে জুলাই আগস্টের গ্রাফিতির কথাও উল্লেখ করা হয়েছে। পাঠ্য বইয়ে ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করেই 24-এর গণ অভ্যুত্থান তুলে ধরা হয়েছে। অভ্যুত্থানের বিভিন্ন বিষয়, গ্রাফিতি থেকে শুরু করে ইতিহাসের যে বিভিন্ন ব্যাখ্যা কিংবা বর্ণনা যে পাঠ্যপুস্তকে এসেছে, আমি মনে করি এটা স্বাভাবিক, এটা আসবে। কোনটার আবেদন কি, কোনটা সার্বজনীন কিনা, কোনটা কোন বয়সের জন্য উপযোগী, সেগুলোকে আমাদের ভাবতে হয়েছে। তবে নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ে জুলাই আগস্টের গ্রাফিতি অধ্যায়ে রংপুরে আবু সাঈদকে হত্যার তারিখ 16 জুলাইয়ের বদলে ভুল করে লেখা হয়েছে 17 জুলাই। সেটা আমরা সংশোধন করে দিয়েছি অনলাইন বইতে, এবং যে সমস্ত বই এখনো ছাপা হয় নাই সেখানে সেই বইয়ের ফরমায় ওই প্লেটটাকে সংশোধন করে দিয়েছি। জুলাই গণ অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের আঁকা বাছাই করা 40টি গ্রাফিতি প্রাথমিক ও মাধ্যমিকের 90টি বইয়ের ব্যাক কাভারে রাখা হয়েছে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। আবারও খালেদা জিয়া লন্ডনে যাওয়ার যাত্রা প্রসঙ্গ। চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যাওয়ার পথে ঢাকা ছেড়ে কাতারে যাত্রা বিরতি শেষ করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। এ নিয়ে আরও জানাতে কাতার থেকে যুক্ত হয়েছেন আনোয়ার হোসেন মামুন। মামুন, এয়ার অ্যাম্বুলেন্সটি কখন কাতার ছেড়ে গেছে, সেখানকার ঊর্ধ্বতন কেউ খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন কিনা জানাবেন। যাত্রা বিরতি করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এর আগে কাতার আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ বিমানে গত রাত বাংলাদেশ সময় রাত 12টা হযরত শাহজালাল আন্তর্জাতিক থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া ঢাকা থেকে লন্ডন পৌঁছানোর জন্য বহনকারী বিমান কাতারে স্থানীয় সময় রাত 3টায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ডিং করেছে বলে আমরা জানতে পেরেছি। 1 ঘন্টার যাত্রা বিরতিতে বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে 15 জন সদস্য রয়েছেন। 1 ঘন্টা যাত্রা বিরতি শেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন। এরই মধ্যে এই ছিল আমার কাতার থেকে সর্বশেষ। যশোরে বেড়েছে শীতের তীব্রতা, হিমেল হাওয়ার সাথে বেড়েছে কুয়াশা। এতে বিপাকে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, যশোরে আজকের তাপমাত্রা কত দেখছেন? ছিন্নমূল মানুষের মাঝে পর্যাপ্ত শীত বস্ত্র সহায়তা দেয়া হচ্ছে কিনা? আজকে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে 12.8 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা রয়েছে 96 এবং কুয়াশার যে দৃষ্টি সীমা সেটি রয়েছে 200 মিটারের মধ্যে। এই অবস্থায় আসলে এই অঞ্চলের মানুষের খুবই সমস্যা হচ্ছে। বিশেষ করে এই সপ্তাহ জুড়ে কিন্তু 10 ডিগ্রি থেকে 14 ডিগ্রি পর্যন্ত যে তাপমাত্রা সেটি বিরাজ করেছে সর্বনিম্ন তাপমাত্রা। এর ফলে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের যেমন সমস্যা হচ্ছে, পাশাপাশি হাসপাতালগুলোতে আমরা দেখেছি যে রোগীর সংখ্যা বেড়েছে এবং যে কৃষি কাজ সেটি কিন্তু বিঘ্ন হচ্ছে। বিশেষ করে বর্তমান বোরো মৌসুম রয়েছে, সেই বোরো মৌসুমে যে ধান রোপণের মৌসুম চলছে, এই মৌসুমে আসলে এই শীতের সকালে কিংবা দুপুরে যখনই
দেশে যে ধান রোপণের কাজটি করতে, যেহেতু পানির ভিতর যে কাজটি করতে হয়, সেক্ষেত্রে যারা শ্রমিক রয়েছে তাদের যেমন সমস্যা হচ্ছে, সবারই কিন্তু সমস্যা হচ্ছে, কাজ করতেই সমস্যা হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যে শহর অঞ্চলে যে রিক্সা গাড়িগুলো রয়েছে, ভ্যানগুলো রয়েছে, সেগুলো কিন্তু কম সংখ্যক মানুষ চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করছেন। আমরা সকালের দিকে দেখেছি একেবারেই কম সংখ্যক রিক্সা ভ্যান এগুলো রয়েছে। পাশাপাশি যারা শ্রমজীবী মানুষ রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তারাও যেটি জানিয়েছেন যে তাদের অন্য সময়ের তুলনায় এখন কাজ কিছুটা কম রয়েছে। ফলে সাধারণ মানুষ কিন্তু এক প্রকার খুবই সমস্যার মধ্যে রয়েছে। এই শীতের প্রকোপে আসলে কিন্তু খুবই সমস্যা হচ্ছে। পাশাপাশি যারা ছিন্নমূল মানুষ রয়েছে, আমি দেখেছি যশোর রেল স্টেশনে এখানেও অনেক ছিন্নমূল মানুষ রয়েছে। তবে জেলা প্রশাসক কিংবা অন্য কোনো সংগঠনের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত দেখিনি যে শীত বস্ত্র সেটি বিতরণ করতে। তবে এই অবস্থায় আসলে কিছু বেসরকারি অর্থাৎ ব্যক্তি উদ্যোগে অনেকে আমরা দেখি যে শীত বস্ত্র বিতরণ করতে। সব মিলে সাধারণ মানুষ আসলে বিপাকে রয়েছে এই শীতের তীব্রতার কারণে। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ রাত্রি। যশোর থেকে যুক্ত ছিলেন রিপন হোসেন, জানাচ্ছিলেন শীতের তীব্রতার খবর। অব্যাহত নদী ভাঙনে ক্রমশ ছোট হয়ে আসে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া। প্রতি বছর বসত ভিটা হারিয়ে চরাঞ্চলে মানবেতর জীবনযাপন করছে হাজারো পরিবার। যুগ যুগ ধরে চলে আসা এই ভাঙন ঠেকাতে কার্যকর উদ্যোগ না থাকায় হতাশ দ্বীপবাসী। দ্রুত টেকসই বাঁধ না দিলে বিশাল ভূখণ্ড বিলীনের শঙ্কা স্থানীয়দের। ইমরান হোসেনের ছবিতে নাসিম শুভর প্রতিবেদন। বঙ্গোপসাগরের কোল ঘেঁষা মেঘনার বুকে জেগে ওঠা বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া। প্রায় ৩০০ বছর বয়সী এই দ্বীপে ৮ লাখের বেশি মানুষের বসবাস। কিন্তু ভাঙনের কবলে পড়ে সম্ভাবনাময় এই দ্বীপের মূল ভূখণ্ড হুমকির মুখে। মেঘনার অব্যাহত ভাঙনে এরই মধ্যে বিলীন হাতিয়ার 1/4 জায়গা। অনেক দূরে ছিল নদী, এই নদী ভাঙতে ভাঙতে এখন আমাদের বাড়ি ঘর বিটা যা আছে সবগুলো নিয়ে গেছে। নদী ভাঙতে ভাঙতে ইয়ানলাতে আইসি, এখন আসি আফাজিয়া, তাও নদী ভাঙি যারগুই। আমরা কই যামু, কই থাকুম, আঙো তার সেই কোনো ব্যবস্থা নেই। আমাদের এখানে যদি ব্লক হয় তাহলে এটা স্থায়ী সমাধান হয়। 7.5 লক্ষ মানুষের এটা একটা চাওয়া। এটা দীর্ঘগত 17 বছর এই প্রাণের দাবি এটা হাতিয়ার মানুষের। এরই মধ্যে কয়েক দফা ভিটামাটি হারিয়ে নিঃস্ব কয়েক হাজার পরিবার। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নিলে মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার শঙ্কা হাতিয়াবাসীর। ব্লক নির্মাণের জন্য এটা কার্যকরীভাবে যেন এটা বাস্তবায়ন যেন হয়। আগামী দিনের ভবিষ্যৎগুলা যে এইভাবে যে নষ্ট হয়ে যাচ্ছে সেটা কেউ দেখতেছে না আর কি। একসময় শুধু বর্ষায় ভাঙলেও এখন বছর জুড়েই চলে এই নদী ভাঙন। বছরের পর বছর চলা ভাঙনে বিলীন হচ্ছে হাতিয়ার চান্দনী, নলচিরা, চরকিং ও চরঈশ্বর ইউনিয়নের হাজারো পরিবার। এখনও কার্যকরী কোনো উদ্যোগ না নেয়ায় হতাশ দ্বীপবাসী। সরকার যদি আমাদের যদি ব্লক টলক হালা তাহলে আমরা নিরাপত্তায় থাকতে নদী সেরা আঙ কমই ফেলে। জি ব্যাগগুলো এখানে ফালাইতেছে, টিকতেছে না। বোটের সাথে বিভিন্ন ঘূর্ণিঝড় আসলে জি ব্যাগগুলো জোয়ারের সাথে নিয়ে যায়। এমন অবস্থায় হাতিয়ার ভাঙন রোধে সরকার নতুন করে 2000 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। ব্লক প্রজেক্ট এবং স্থায়ী এম্বাঙ্কমেন্টের মাধ্যমে 2000 কোটি টাকার একটি প্রকল্প ডিপিপিতে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তার এস্টিমেট পাঠাবে ঢাকায়, সেখান থেকে পাশ হলে, অনুমোদিত হলে সেটির কাজ শীঘ্রই শুরু হবে বলে আমরা আশা করছি। স্থানীয়রা জানায় 60-এর দশক থেকে হাতিয়ার নদী ভাঙন সমস্যা তীব্র হতে থাকে। প্রতি বছর ভাঙনের কবলে এই জনপদের অন্তত 100 কোটি টাকার ক্ষতি হচ্ছে। এখন নোয়াখালী। পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের মোকাম আশুগঞ্জে ধান চাল বিক্রি ও পরিবহনকে ঘিরে গতি এসেছে স্থানীয় অর্থনীতিতে। প্রতি মাসে লেনদেন হচ্ছে অন্তত 500 কোটি টাকা। এছাড়া কর্মসংস্থান হয়েছে হাজারো মানুষের। 100 বছরের বেশি পুরনো এই মোকামের পরিধি আরও বাড়াতে আধুনিক জেটি নির্মাণ ও আবাসন ব্যবস্থা নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। মেঘনা পারে ব্যবসায়ী ও শ্রমিকদের এই কর্মব্যস্ততা নিত্যদিনের। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে ধান বেচাকেনা। হাওড়াঞ্চল থেকে নৌকায় করে ধান এনে এখানে বিক্রি করেন ব্যবসায়ীরা, যা দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের মোকাম হিসেবে পরিচিত। মূলত জেলার চালকলগুলোতে ধানের যোগান দেয় শতবর্ষী এই মোকাম।
ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ সহ হাওর বেষ্টিত ধানও আসে এখানে। মৌসুম চলাকালে দিনে কেনাবেচা হয় অন্তত 1 লাখ মণ ধান। তবে বছরের অন্য সময় ধানের সরবরাহ নামে অর্ধেকে। তখন চাহিদা মেটাতে দেশের অন্য মুকামগুলো থেকে ধান সংগ্রহ করেন স্থানীয় চালকল মালিকরা। মেঘনার ভিউসি ঘাটের এই মুকাম ঘিরে জেলায় গড়ে উঠেছে প্রায় 300 চালকল। মুকাম থেকে চালকল পর্যন্ত ধান সরবরাহের জন্য জমজমাট পরিবহন ব্যবসাও। এতে কর্মসংস্থান হয়েছে হাজারো শ্রমিকের। তবে ঘাটে কোনো জেটি না থাকায় ধান নামাতে লাগে দীর্ঘ সময়। এছাড়া ভালো আবাসন না থাকায় ভোগান্তিতে পড়তে হয় দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীদের। সুনামগঞ্জ থেকে দানি, নেত্রকোনা থেকে দানি আইন এখন বেশি ধানের বিহি তো বন্ধ রয়েছে। ধানের গালা দেখে ধরে বলতে কর্মসংস্থান, অনেক কর্মসংস্থান আছে। ধান থেকে চাল করে প্রতি মাসে মিনিমাম 300 কোটি টাকার ব্যবসা করা হয় মিনিমাম। এটার সাথে জড়িত আছে অনেক ব্যবসা। নৌকা নিয়ে অনেক লিখছে, তাহলে লাগে তা কোনো ব্যবস্থা হয়। এখন সরকার বাবদ একটু আমাদের করতো, সহযোগিতা করতো, তাহলে একটু ভালো হতো। ব্যবসায়ীরা বলছেন, ধানের মুকাম ঘিরে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ফলে আশুগঞ্জ এখন পুরো জেলার অর্থনীতির প্রাণ। মুকাম সম্প্রসারণ ও আধুনিকায়ন হলে অর্থনীতি আরও গতিশীল হবে। এই গালার বিষয়টার ব্যাপারে আসলেই সরকার কোনো নজর দিচ্ছে না। আমি আশা করব খুব দ্রুত এই গালা সম্প্রসারণ করে ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করলে এই শিল্প আশুগঞ্জে আরও গতিশীল হবে এবং আশুগঞ্জের অর্থনীতি তথা বাংলাদেশের অর্থনীতি আরও ব্যাপক প্রসার লাভ করবে। এদিকে আশুগঞ্জ নৌবন্দরে আধুনিক কার্গো টার্মিনাল তৈরি ও মুকামের জন্য আলাদা জেটি নির্মাণের কথা জানায় স্থানীয় প্রশাসন। যেটি আধুনিকায়নের কার্যক্রম চলমান রয়েছে, এই কার্যক্রমটি সমাপ্ত হয়ে গেলে তারপরে যদি আমাদের আরও কোনো এক্সটেনশন দরকার হয়, সেক্ষেত্রে আবার সেটা পরিকল্পনার মধ্যে আনা যাবে। এই কার্যক্রমটি সুচারুভাবে সম্পন্ন যখন হয়ে যাবে, তখন এই যেটির যে ধান চাল যে ওঠানামা করার যে কার্যক্রমটা, সেটা আরও স্বাভাবিকভাবে চলবে বলে আমরা মনে করছি। আশুগঞ্জ মুকামে প্রতিদিন অন্তত 5 কোটি টাকার ধান কেনাবেচা হয়, মৌসুমে যা দ্বিগুণ হয়। আর জেলার চালকলগুলো থেকে প্রতিদিন অন্তত 10 কোটি টাকার চাল পাঠানো হয় দেশের বিভিন্ন এলাকায়। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। জামালপুরে কমলা চাষ করে সাড়া ফেলেছেন কৃষি উদ্যোক্তা কামরুজ্জামান দম্পতি। গাছে গাছে ফলনও হয়েছে বেশ ভালো। কৃষি বিভাগ বলছে, বকশীগঞ্জের পাহাড়ি মাটি কমলা সহ লেবু জাতীয় ফল চাষের জন্য খুবই উপযোগী। কামরুজ্জামানের মতো অন্যান্য কৃষি উদ্যোক্তাদের ফল চাষে উৎসাহী করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। বিস্তারিত জুয়েল রানার প্রতিবেদনে। জামালপুরের বকশীগঞ্জের কামরুজ্জামান সবদার 3 বছর আগে গাজীপুরের টেক্সটাইল কোম্পানির চাকরি ছেড়ে শুরু করেন কমলা চাষ। পরীক্ষামূলকভাবে রোপণ করেন 3 জাতের কমলার চারা। সেখান থেকে এখন 10% জমিতে গড়ে তুলেছেন বাগান। ফল ও চারা বিক্রি করে বছরে তার আয় 4 থেকে 5 লাখ টাকা। কামরুজ্জামান জানান, বছরে বাগান থেকে প্রায় 50 মণ কমলা বিক্রি করেন তিনি। আর প্রতি মণ বিক্রি হয় 12,000 টাকায়। এছাড়া প্রতি পিস চারা বিক্রি করেন 200 টাকায়। আগামীতে আরও 1 একর জমিতে কমলার চারা রোপণের পরিকল্পনার কথা জানান এই কৃষি উদ্যোক্তা। আগামীতে আমি পরিকল্পনা নিচ্ছি আরও 1 একর জমি চাষ করব এবং আরও অনেক চাষিরাই আমার কাছে চারা পেয়েছে এবং তারা পদক্ষেপ নিচ্ছে এই চাষ করবে। গাছের মধ্যে 1.5 মণ 2 মণ করে 2.5 মণ পর্যন্ত আইছে, চুলি দিতেছে, বিক্রি করতেছে 300 টাকা কেজি। স্থানীয়রা জানান, প্রতিদিন অসংখ্য মানুষ আসেন কামরুজ্জামানের বাগানে। কেউ কেউ আবার বাগান থেকেই 300 টাকা কেজি দরে কিনে নিয়ে যান কমলা। তার থেকে চারা কিনে অনেকেই গড়ে তুলেছেন বাগান। বাজারের ড্রাম ভিতরে আপনার কেমিক্যাল দেওয়া থাকে, মেডিসিন থাকে, ফর্মালি থাকে, এর চেয়েও এটা খুব ভালো। আমাদেরও আশা আমরা বাগান করব ভাইয়ের দেখা দেখি। যদি আমরা বাণিজ্যিকভাবে বাংলাদেশে এই কমলা উৎপাদন বাড়াতে পারি, তাহলে আমাদের অর্থনীতি অগ্রগতি সম্ভব। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, পাহাড়ি অঞ্চল হওয়ায় সাইট্রাস জাতীয় ফল চাষের জন্য এই উপজেলার মাটি ও পরিবেশ খুবই উপযোগী। কামরুজ্জামানের মতো অন্যান্য চাষিদের কমলা চাষে উদ্বুদ্ধ করতে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। বাণিজ্যিক আকারে শুরু করেন, সেটা আশেপাশে এলাকার আরও উৎসাহ পাবে। প্লাস এটা আমাদের যেহেতু সাইট্রাস আমাদের কমলা লেবু বাইরে থেকে প্রচুর পরিমাণ ইম্পোর্ট করতে হয়, সেহেতু দেশীয় চাহিদা মেটানোর জন্য আমাদের পাহাড়ি এলাকাগুলোতে এই সাইট্রাস চাষটা যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতিতে একটা ভালো একটা অবদান রাখা যাবে। দেশের মাটিতে কমলা চাষে একদিকে কমবে ফলের দাম, অন্যদিকে সম্ভব হবে চাহিদা মেটানো, এমনটাই মনে করেন চাষিরা। তাই সরকারি সহায়তা পেলে অনেকেই কমলা চাষে উদ্বুদ্ধ হবে বলে মনে করেন তারা। এখন জামালপুর।
ঝালকাঠির ঐতিহ্যবাহী চুন শিল্পে এসেছে আধুনিকতার ছোঁয়া। মেশিন ব্যবহারে উৎপাদন সহজ হলেও কাঁচামালের সংকট ও কাঙ্ক্ষিত লাভ না পাওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছে এই শিল্প। তবে এই শিল্পকে টিকিয়ে রাখতে সহযোগিতার আশ্বাস দিয়েছে বেসিক। আল আমিন তালুকদারের প্রতিবেদন। দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা ঝালকাঠি। একসময় এখানকার চুলের কদর ছিল দেশ জুড়ে। পালবাড়ি ও ঝাউকাঠি এলাকায় 10টি কারখানায় শতাধিক পরিবার চুন তৈরির সঙ্গে সরাসরি যুক্ত ছিল। কিন্তু জলাশয় কমে যাওয়া আর শামুক ঝিনুকের উৎপাদন হ্রাস পাওয়ায় আজ টিকে আছে মাত্র 2টি কারখানা। শামুক ও ঝিনুক দিনরাত আগুনে পুড়িয়ে ঘানিতে গুঁড়া করে পানিতে মিশিয়ে তৈরি করা হতো চুন। এছাড়া সনাতন পদ্ধতিতে চুন তৈরিতে সময় লাগত 10 দিন। কাঁচামাল সংকট ও চাহিদা কমে যাওয়ায় চুন উৎপাদনে লাভের পরিমাণ কমে গেছে বলে জানান চুন শিল্পীরা। কাঁচামালটা আগে পাইতাম খুব, এখন কাঁচামালটাও খুব পাওয়া যায় না। এখন কাঁচামালের অভাবে আমাদের খুব অসুবিধা হয়েছে আর কি। আমাদের ব্যবসা বাণিজ্য খুব খারাপ হয়েছে। আমি আগে ব্যবসা করতাম, এখন ব্যবসা করি না, ব্যবসার মানে লস। তারপর যে পরিমাণ পুঁজি খাটে ওই পরিমাণ পুঁজির মানে দিয়া ব্যবসাটা আয় না। এখন বিদ্যুৎ চালিত মেশিনে দ্রুত গতিতে চুন তৈরির কাজ হচ্ছে। এই শিল্পে কর্মসংস্থান হয়েছে অনেকের। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় নতুন সংকটের মুখে পড়েছেন কারিগররা। মেশিন আনার পরে কোনো লাভ নেই, কারণ তেলের দাম বাড়ে, কারেন্টের দাম বাড়ে, মানুষের বেতন বাড়ে, কিন্তু চুলের দাম তো বাড়তে আসে না। গ্রাম থেকে শামুক টামুক আইনে তারপর ফ্যাক্টরিতে পোড়াইতে, তখন যে লাভ ছিল আর এখন মেশিনে ঘোরার পরেও ওই লাভটা হয় না। অনেক লেবাররাই কাজ করে, জায়গা অনেক আছে, প্রায় 20-25 জন তো আছে। অন্যান্য ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের মতো চুন শিল্পের সাথে জড়িত কারিগরদের আর্থিক ও কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিসিক কর্মকর্তা। মানুষের একটা নিডস থেকেই তারা তৈরি করে, ডিমান্ড আছে মার্কেটে, এই জন্যই তারা তৈরি করছে। তো বিসিক ঝালকাঠি থেকে আমরা যেই ধরনের সহায়তাগুলো অন্যান্য উদ্যোক্তাদেরকেও দিয়ে থাকি, সেই ধরনের সেবা আমরা যে কোনো ক্ষুদ্র কুটির এবং মাইক্রো উদ্যোক্তারা যদি আমাদের কাছে আসে তাহলে আমরা তাদেরকে সেই সেবা আমরা দিব। সময়ের সঙ্গে পাল্টে যাওয়া এই শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজন কাঁচামালের যোগান ও সহজ শর্তে ঋণ, সেই সাথে ন্যায্য মূল্য নিশ্চিত করা। তবেই নতুন করে প্রাণ ফিরে পাবে ঝালকাঠির ঐতিহ্যবাহী চুন শিল্প, এমন দাবি সংশ্লিষ্টদের। এখন ঝালকাঠি। এবার দেশের বাইরের প্রসঙ্গ। চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে 126 এবং গুরুতর আহত প্রায় 200 জনে দাঁড়িয়েছে। তীব্র শীতের মধ্যে উদ্ধার তৎপরতায় বেগ পেতে হচ্ছে উদ্ধার কর্মীদের। হতাহত সংখ্যা কমিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে উদ্ধার কাজ চালানোর নির্দেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। তিব্বতে ভূমিকম্প আঘাত হানার পর কম্পন অনুভূত হয়েছে নেপাল, ভারত, ভুটান ও বাংলাদেশেও। তবে এসব দেশে এখন পর্যন্ত অন্য কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তৌহিদুর রহমান জানাচ্ছেন বাকিটা। 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপের নগরীতে পরিণত হয়েছে মাউন্ট এভারেস্টের চীনা অংশে অবস্থিত তিব্বতের ডিংরি কাউন্টির পবিত্র শহর শিগাৎসে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারের বেশি বাড়িঘর ও স্থাপনা। বাড়ছে হতাহতের সংখ্যা। প্রাণের সন্ধানে ধসে পড়া স্থাপনায় চলছে উদ্ধার তৎপরতা। অ্যাম্বুলেন্সের শব্দে ভারী হয়ে উঠছে মাউন্ট এভারেস্ট লাগোয়া তিব্বতের প্রত্যন্ত নগরীটি। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 9টার দিকে ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে উৎপত্তি হয় এই ভূমিকম্পের। পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে তীব্র শীতাবহ। এরই মধ্যে বর্তমানে -8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ -18 ডিগ্রি সেলসিয়াসে নামার পূর্বাভাস দিয়েছে চীনের আবহাওয়া অফিস। এই অবস্থায় হতাহতের সংখ্যা কমিয়ে আনতে সম্ভাব্য সর্বোচ্চ শক্তি দিয়ে উদ্ধার কাজ চালানোর নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শিগাৎসে পাঠানো হয়েছে পর্যাপ্ত গরম কাপড় ও তাঁবুসহ দুর্যোগ ও ত্রাণ সহায়তা। এছাড়াও মোতায়েন করা হয়েছে সামরিক সদস্যসহ 1500 উদ্ধারকর্মী। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য বলছে, তিব্বতের শিগাৎসের 200 কিলোমিটার এলাকায় গেল 5 বছরে 29 বার ভূমিকম্প হয়েছে। তবে মঙ্গলবারের ভূমিকম্প ছিল সবচেয়ে শক্তিশালী। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা 7.1 বলা হলেও চীন বলছে রিক্টার স্কেলে মাত্রা ছিল 6.8। শক্তিশালী ভূমিকম্পটির কয়েক ঘন্টার মধ্যে ওই এলাকায় ছোট ছোট আরও কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়।
তিব্বতের সবচেয়ে উঁচু অঞ্চলটিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর নেপালেও কয়েক দফা আফটারশক অনুভূত হয়। 400 কিলোমিটার দূরের রাজধানী কাঠমান্ডুতে বাড়িঘর ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন সাধারণ মানুষ। ভূমিকম্প হয়েছে ভারত, বাংলাদেশ ও ভুটানেও। खाट किन हल्लाउँछ भनेर म त बच्चाले खाट हल्ला भनेर घचा किन हल्लाउँछ भन्दै कराउँदै सुतिरहेको आएर। এর আগে 2015 সালে নেপালে 7.8 মাত্রার ভূমিকম্পে 9,000 মানুষের মৃত্যু হয়। 2008 সালে চীনের সিচুয়ান প্রদেশে ভূমিকম্পে প্রায় 70,000 মানুষের প্রাণ গেছে। মঙ্গলবারের ভূমিকম্পটি গোটা হিমালয় অঞ্চলে 100 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের মধ্যে একটি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ভারী বৃষ্টিতে সৌদি আরবের রিয়াদ, মক্কা, জেদ্দা ও মদিনা সহ বিভিন্ন শহরের মহাসড়কে জলাবদ্ধতায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী 10 জানুয়ারি পর্যন্ত হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টি, বজ্রপাত, শিলাবৃষ্টি এবং ধূলিঝড়ের পূর্বাভাস দিয়ে রেখেছে দেশটির আবহাওয়া অফিস। এই অবস্থায় ক্ষয়ক্ষতি এড়াতে বেশ কয়েকটি অঞ্চলে জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। এছাড়া দেশটির উত্তরাঞ্চলে তাপমাত্রা কমে যাওয়া সহ তুষারপাতের শঙ্কাও করা হচ্ছে। সৌদি আরব থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়ের পাঠানো তথ্যছবিতে থাকছে বিস্তারিত। মুষলধারে বৃষ্টিতে পানি জমে জলাধারের রূপ নিয়েছে রাস্তাঘাট। অনেক জায়গায় রাস্তায় চলাচল করা গাড়ি পানিতে ডুবে যাওয়ায় স্থবিরতা নেমে এসেছে সড়ক যোগাযোগ ব্যবস্থায়। ভয়াবহ এই বন্যা পরিস্থিতির দৃশ্যটি মরুর দেশ সৌদি আরবের। চলমান শৈত্যপ্রবাহের মধ্যে মক্কা, মদিনা এবং জেদ্দায় সোমবার থেকে থেমে থেমে ভারী বৃষ্টি অব্যাহত। সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে মদিনার বদর আল শাফিয়া অঞ্চলে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে জেদ্দার আল বাসাতিন এলাকায়। রাজধানী রিয়াদেও মঙ্গলবার হয়েছে শিলাবৃষ্টি। বজ্রসহ ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় জনদুর্ভোগ পৌঁছেছে চরমে। মঙ্গলবার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইটের সময়সূচি বিলম্বিত হয়েছে বলে জানা গেছে। এছাড়া আগামী 10 জানুয়ারি পর্যন্ত মক্কা, মদিনা, আসির, কাসিম, বাহা, তাবুক অঞ্চলে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ধূলিঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। এই অবস্থায় ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বিশেষ করে গাড়ি চালক ও সমুদ্র সৈকতগামীদের সতর্কতা অবলম্বন করতে এবং নিম্নাঞ্চল সহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলো এড়িয়ে চলতে জনসাধারণকে অনুরোধ জানিয়েছে ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার। এদিকে বৃষ্টি ছাড়াও দেশটির উত্তরাঞ্চলে তাপমাত্রা কমে যাওয়া সহ তুষারপাতের শঙ্কাও করছে সৌদি আরবের আবহাওয়া অফিস। তীব্র শীতে মানুষের ভোগান্তি এড়াতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে প্রশাসন। এখন সৌদি আরব। শেষ করছি এখন সকাল, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের পথে খালেদা জিয়া। বিদায় জানাতে পথে পথে বিএনপির নেতা কর্মীর ঢল। পণ্য ও সেবায় ভ্যাট বাড়লে জীবনযাত্রায় ব্যয়ে চাপ বাড়ার শঙ্কা। ভ্যাটে নয়, বিত্তবানদের আয়কর বাড়ানোর দাবি ক্যাবের। চব্বিশের গণ অভ্যুত্থান গল্প, কবিতা ও গ্রাফিতি নতুন বছরের পাঠ্য বইয়ে আছে শহীদ আবু সাঈদ মীর মুগ্ধের বীরত্ব গাথাও। এবং অব্যাহত নদী ভাঙনে ক্রমশই ছোট হচ্ছে হাতিয়া। বসত ভিটা হারিয়ে চরাঞ্চলে মানবেতর জীবনযাপন। দ্রুত টেকসই বাঁধের দাবি। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।